রিয়্যাক্ট নামটা তো আমরা প্রায় শুনি, বিশেষ করে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা খোঁজখবর রাখি। কিন্তু জিনিসটা আসলে কি? চলুন একদম সহজ করে কয়েক মিনিটে এর ভেতরের গল্পটা জেনে নেওয়া যাক। আর এই প্রশ্নটা কিন্তু দারুণ, কারণ মডার্ন ওয়েব অ্যাপস কেন এত জটিল হয়ে গেল এর উত্তরের মধ্যেই কিন্তু রিয়্যাক্টের জন্ম রহস্যটা লুকিয়ে আছে। তো চলুন একটু টাইম ট্রাভেল করে পেছনে যাই। সেই সময়ে যখন রিয়্যাক্ট ছিল না, তখন ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজ করাটা সত্যি বলতে বেশ একটা বিশৃঙ্খল ব্যাপার ছিল। যে কোনো ওয়েব পেজের একদম গোড়ার কথা হলো ADOM, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ভাবা যেতে পারে এটা হলো আমাদের HTML কোডের একটা ফ্যামিলি ট্রি এর মতো। ব্রাউজার পুরো কোডটাকে এরকম একটা গাছ বানিয়ে ফেলে, আর জাভাস্ক্রিপ্ট এই গাছেরই ডালপালা ধরে পুরো পেজটাকে কন্ট্রোল করে। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন অ্যাপ্লিকেশনটা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো বিশাল হয়ে যায়, মানে যেখানে সারাক্ষণ কিছু না কিছু বদলাচ্ছে, তখন সরাসরি ওই ডমের গাছ ধরে নাড়াচাড়া করাটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। অ্যাপ্লিকেশন স্লো তো হয়ই, ছোট্ট একটা ভুলে পুরো জিনিসটাই ভেঙে পড়তে পারে। আর ঠিক এই বিশৃঙ্খলার মধ্যেই বলতে পারেন আমাদের গল্পের হিরো হিসেবে রিয়্যাক্টের এন্ট্রি হয়। এটা ডম ম্যানেজমেন্টের এই বিরাট সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে আসে। তো রিয়্যাক্ট আসলে কি? একদম সহজ করে বললে এটা একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এর একটাই কাজ, ইউজার ইন্টারফেস বানানো। মানে আমরা স্ক্রিনে যা কিছু দেখি, সেই বাটন, মেনু, ছবি, এই সব কিছু। আর এর মূল মন্ত্রই হল গতি, দক্ষতা আর কোড লেখার সরলতা। ভাবা যায় 2011 সালে ফেসবুক এটা বানিয়েছিল নিজেদের ভেতরের কিছু সমস্যা মেটানোর জন্য। আর আজ এটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় আর চাহিদা সম্পন্ন স্কিলগুলোর একটা। আচ্ছা, তো রিয়্যাক্টের গল্প তো জানা গেল, এবার একটু এর ভেতরে ঢোকা যাক। মানে এটা কাজ করে কিভাবে? রিয়্যাক্টের দুনিয়ায় সবকিছু শুরু হয় একটা জিনিস দিয়ে, কম্পোনেন্ট। রিয়্যাক্ট ইউআইকে বুঝার সবচেয়ে সহজ উপায় হল লেগো ব্লকের কথা ভাবা। ঠিক যেমন লেগো দিয়ে যা খুশি বানানো যায়, একটা পুরো ওয়েব পেজও সেরকমই। আর এর প্রত্যেকটা ছোট ছোট ব্লক হলো এক একটা কম্পোনেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্লকগুলো সেলফ কন্টেন্ট, মানে স্বয়ংসম্পূর্ণ আর রিইউজেবল। এই যেমন ধরুন একটা পুরো ওয়েব পেজ, এটাকে আমরা প্রথমে কতগুলো বড় বড় অংশে ভাঙতে পারি, যেমন একটা ন্যাভিগেশন বার, একটা সাইড বার, আর মাঝখানে কন্টেন্ট দেখানোর একটা গ্রিড। এই প্রত্যেকটা অংশই হলো এক একটা কম্পোনেন্ট। এখানেই শেষ নয়, ওই গ্রিডের ভেতরের প্রত্যেকটা কার্ডও কিন্তু এক একটা আলাদা কম্পোনেন্ট হতে পারে। মানে বড় ব্লক থেকে ছোট ব্লক, সবই কম্পোনেন্ট। এখন এই কোডটা দেখুন, H1 হ্যালো নেম। কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেতরে HTML লিখে দিয়েছে, তাই না? এটাই হলো JSX এর জাদু। দেখতে একদম HTML এর মতো, তাই বোঝাটাও খুব সহজ। এই বিশেষ সিনট্যাক্সটার নামই হল JSX, মানে জাভাস্ক্রিপ্ট XML। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের ভেতরেই HTML এর মতো কোড লিখতে দেয়। যদিও দেখতে এটা HTML, কিন্তু পর্দার আড়ালে এটা আসলে সাধারণ জাভাস্ক্রিপ্ট ফাংশনে কনভার্ট হয়ে যায়। এর ফলে কোড লেখা এবং পড়া দুটোই অনেক ন্যাচারাল হয়ে ওঠে। আর এইটাই হলো রিয়্যাক্টের আসল সুপার পাওয়ার, ভার্চুয়াল ডম। রিয়্যাক্ট কিন্তু সরাসরি আসল ডমকে ধরে টানাটানি করে না, ওটা খুব স্লো। তার বদলে রিয়্যাক্ট মেমোরিতে আসল ডমের একটা হালকা পাতলা কপি বানিয়ে রাখে, যেটাকে বলে ভার্চুয়াল ডম। যখনই কিছু চেঞ্জ করার দরকার হয়, রিয়্যাক্ট আগে ওই ভার্চুয়াল ডমে চেঞ্জটা করে, তারপর দুটোকে মিলিয়ে দেখে যে ঠিক কোথায় কোথায় বদল হয়েছে। এরপর শুধু এই নির্দিষ্ট জায়গাগুলোই আসল ডমে গিয়ে আপডেট করে। ফলাফল অসম্ভব ফাস্ট পারফরম্যান্স। বেশ, আমরা লেগো ব্লক মানে কম্পোনেন্ট দিয়ে ইউআই তো বানিয়ে ফেললাম, কিন্তু এই ব্লকগুলো তো বোবা। এগুলোকে বুদ্ধিমান মানে ডাইনামিক আর ইন্টারঅ্যাক্টিভ বানাবো কিভাবে? এখানেই দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে, প্রপস আর স্টেট। প্রপস আর স্টেট, এই দুটো জিনিস নিয়ে শুরুতে সবারই একটু কনফিউশন হয়। চলুন একদম সহজ করে বুঝি। প্রপস হলো ধরুন একটা কম্পোনেন্টকে বাইরে থেকে দেওয়া ডেটা বা ইনপুট, আর স্টেট হলো ওই কম্পোনেন্টের নিজস্ব ভেতরের মেমোরি। প্রপসকে একটা ফাংশনের আর্গুমেন্টের মতো ভাবা যায়। মানে একটা প্যারেন্ট কম্পোনেন্ট তার চাইল্ড কম্পোনেন্টকে ডেটা পাঠায়
প্রপসের মাধ্যমে। যেমন একটা লিস্ট কম্পোনেন্টকে আমরা লিস্টের আইটেমগুলো প্রপস হিসেবে পাঠিয়ে দিতে পারি। এর ফলে কম্পোনেন্টগুলো রিইউজেবল হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রপস কিন্তু রিড অনলি, মানে কম্পোনেন্ট নিজে থেকে এটাকে বদলাতে পারে না। অন্যদিকে স্টেট হলো সেই ডেটা যা সময়ের সাথে সাথে বদলায়, মানে এটা হলো কম্পোনেন্টের নিজস্ব মেমোরি। যেমন ধরুন একটা কাউন্টার বাটনে কতবার ক্লিক করা হলো সেই সংখ্যাটা। এই ডেটাটা কম্পোনেন্টের ভেতরেই ম্যানেজ হয় ইউস্টেট নামে একটা বিশেষ ফাংশন দিয়ে। আর আসল মজাটা এখানেই, যখনই কোনো কম্পোনেন্টের স্টেট বদলায়, রিয়্যাক্ট সাথে সাথে ওই কম্পোনেন্টটাকে আবার স্ক্রিনে এঁকে দেয়, মানে রি-রেন্ডার করে। ইউআই আপডেট হয়ে যায় অটোম্যাটিক্যালি। তো কম্পোনেন্ট, জেএসএক্স, ভার্চুয়াল ডম, প্রপস, স্টেট এই সব কিছু মিলিয়ে এমন কি হলো যে রিয়্যাক্ট আজ ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় রাজত্ব করছে? একটা খুব জরুরি বিষয় হল, রিয়্যাক্ট কিন্তু একটা লাইব্রেরি, কোনো ফ্রেমওয়ার্ক নয়। পার্থক্যটা কি? ফ্রেমওয়ার্ক আপনাকে একটা পুরো নিয়মকানুনের সেট ধরিয়ে দেয়, সেভাবেই কাজ করতে হয়। কিন্তু লাইব্রেরি হলো একটা টুলের মতো। রিয়্যাক্ট শুধু ইউআই বানানোর টুলটা দেয়। বাকি কাজের জন্য, যেমন ডেটা ম্যানেজমেন্ট বা রাউটিং, ডেভেলপার তার পছন্দের অন্য যে কোনো টুল ব্যবহার করতে পারে। এই ফ্লেক্সিবিলিটিটাই রিয়্যাক্টকে এতটা পাওয়ারফুল করেছে। তাহলে শেষ পর্যন্ত লাভটা কি হলো? এক কথায় অনেক। কোড অনেক বেশি অর্গানাইজড আর মডিউলার হয়। একই কম্পোনেন্ট বারবার ব্যবহার করা যায় বলে সময় বাঁচে। ভার্চুয়াল ডমের জন্য পারফরমেন্স হয় দুর্দান্ত। আর সবচেয়ে বড় কথা, আজকের চাকরির বাজারে রিয়্যাক্ট ডেভেলপারদের চাহিদা অসংখ্য। তো পুরো আলোচনার সারমর্ম এটাই, রিয়্যাক্ট ওয়েব ডেভেলপমেন্টের বিশৃঙ্খলাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। ওই জট পাকানো ডম ম্যানিপুলেশনের বদলে এটা আমাদের দিয়েছে ছোট ছোট, স্বাধীন আর অনুমানযোগ্য ব্লক তৈরি করার একটা সুন্দর পদ্ধতি। তাহলে শেষ প্রশ্নটা হলো, এরপরে যে বড় প্রজেক্টটা নিয়ে ভাবা হচ্ছে, সেটা কি রিয়্যাক্ট দিয়েই তৈরি হবে? এই সব কিছুর পর উত্তরটা কিন্তু ভাবার মতনই।